একটি বিজ্ঞাপনী সংস্থার সাহায্যে হ্যারি ওপেনহাইমারকে এমন একটি প্রচারণা তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছিল যা ইতিহাসে কখনো করা হয়নি। একটি নির্দিষ্ট ব্র্যান্ডের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে তারা হীরার ধারণাটি প্রচার করতে যাচ্ছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে একজন পুরুষ যখন তাদের সঙ্গীকে প্রস্তাব দেয় তখন তাদের আংটি দেওয়ার একটি প্রবণতা ছিল, কিন্তু এই আংটিতে জন্মের পাথরের মতো সস্তা গহনা ছিল এবং এটি এখনও বাস্তবে ধরা পড়েনি। যতক্ষণ না হ্যারি এবং বিপণন দল জনসাধারণকে বোঝানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করে যে সমস্ত প্রস্তাবের জন্য বাগদানের আংটি একটি প্রয়োজনীয়তা, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল সত্যিকারের প্রেমের যোগ্য একমাত্র পাথর হল একটি হীরা। হ্যারি এবং আর্নেস্ট চেয়েছিলেন তাদের দল হীরাকে প্রেমের মৌলিক ধারণার সাথে সংযুক্ত করুক। যদি সাধারণ জনগণ মনে করে যে তাদের সম্পদ বা সামাজিক অবস্থান নির্বিশেষে তাদের একটি হীরার বাগদানের আংটি থাকা উচিত, তাহলে ডিবিয়ার্স চিরকালের জন্য একটি নিশ্চিত হীরার বাজার পাবে। কারণ আপনি যদি মানুষকে বোঝাতে পারেন, তবে সবচেয়ে বড় রোম্যান্টিক অঙ্গভঙ্গি হল হীরা দেওয়া। অর্থনীতি যেভাবেই হোক না কেন, মানুষ এটি কিনবে। তাই তারা ছোট আকারে শুরু করে, শালীন হাতে আঁকা ছবি ব্যবহার করে এবং সংবাদপত্রে গল্প প্রকাশ করে যা প্রেম এবং বিবাহের ধারণার সাথে হীরার সংযোগ স্থাপনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তরুণী এবং মহিলাদের মনে এই বার্তাটি যাতে প্রবেশ করে তা নিশ্চিত করার জন্য তারা সারা দেশের গির্জা, উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে প্রভাষকদের পাঠিয়ে হীরার আংটি সম্পর্কে প্রচারণামূলক বক্তৃতা দেয়। তারপর তারা হলিউড স্টুডিও এবং প্রযোজকদের অর্থ প্রদান করে তাদের সিনেমায় হীরার আংটি এবং প্রস্তাব সম্পর্কে দৃশ্য সন্নিবেশ করায়, এবং তারা হলিউডের সেলিব্রিটিদের আঙুলে হীরার আংটি পরতে শুরু করে যাতে বড় তারকারা এগুলি পরতে দেখা যায়। হলিউড পার্সোনালিটিস নামে একটি সাপ্তাহিক পরিষেবা ব্যবহার করে তারা দেশের সব বড় সংবাদপত্রে তারকাদের পরা আংটির ছবি এবং বিবরণ পাঠাতো। সেই সময়ে এই ধরনের পণ্য স্থাপন একটি উদ্ভাবনী কৌশল ছিল, এবং বেশিরভাগ মানুষ বুঝতেও পারেনি যে তাদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিন্তু অবচেতনভাবে আমেরিকান সৌন্দর্য এবং আমেরিকান স্বপ্নের প্রতীকগুলি হীরার সাথে প্রবলভাবে আবদ্ধ হয়ে পড়ে, এবং কর্পোরেট ব্র্যান্ডিংয়ের চতুর ব্যবহার, যেমন মেরিলিন মনরোকে এখন বিখ্যাত ডায়মন্ডস আর গার্লস বেস্ট ফ্রেন্ড গানটি গাওয়ার মাধ্যমে ডিবিয়ার্সের বার্তাটি প্রচার করতে এবং হীরাকে চূড়ান্ত মর্যাদার প্রতীকে পরিণত করতে সাহায্য করেছিল। যাই হোক, আমেরিকান সমাজের প্রতিটি অংশের কাছে আবেদন নিশ্চিত করার জন্য তাদের আরেকটি প্রতিভাবান ধারণা ছিল। বাগদানের আংটির জন্য ব্যয় করার জন্য একটি প্রস্তাবিত মূল্য নির্ধারণ করার পরিবর্তে তারা চতুরতার সাথে বিজ্ঞাপন দিয়েছিল যে আপনার 2 মাসের বেতন ব্যয় করা উচিত। এর অর্থ হল, আপনি ধনী বা দরিদ্র যাই হন না কেন, আপনার মনে এখনও একটি মূল্য ছিল। তারা পরে এটি 3 মাসের বেতনে বাড়িয়ে দেবে, এবং এটি সত্যি পাগলাটে। আপনার পণ্য কিনে লাভবান কোম্পানিটি আক্ষরিক অর্থেই আপনাকে জানাচ্ছে যে তারা আপনাকে কত টাকা দিতে চায়, কিন্তু এটিকে বিপণন প্রচারণার পরিবর্তে একটি ঐতিহ্যের মতো মনে হচ্ছে। এবং যখন বিজ্ঞাপন দল লক্ষ্য করল যে পুরুষ এবং মহিলারা একসাথে বাগদানের আংটি বেছে নিচ্ছেন এবং মহিলারা সস্তা বিকল্পগুলি বেছে নেওয়ার প্রবণতা পোষণ করেন, তখন তারা বার্তাটিতে আরও একটি স্তর যুক্ত করেছে। বাগদান একটি আশ্চর্যজনক ঘটনা হওয়া উচিত। একক বিপণন পদক্ষেপে তারা পুরুষদের একা কেনাকাটা করতে বাধ্য করেছিল। তাদের পছন্দগুলি পরিচালনা করার জন্য ডিবিআরের বিজ্ঞাপন ছাড়া আর কিছুই ছিল না। এর পিছনে একটি শক্তিশালী বার্তা ছিল: আপনি যদি বিয়ে করতে চান, তবে আপনাকে একটি হীরার কিনতেই হবে। আর শীঘ্রই হীরার বাগদানের আংটির ধারণাটি আমেরিকান সংস্কৃতিতে এতটাই দৃঢ়ভাবে প্রথিত হয়েছিল যে তরুণ দম্পতিরা বিশ্বাস করেছিল যে এটি একটি কর্পোরেট মেশিনের সাম্প্রতিক আবিষ্কারের পরিবর্তে একটি কালজয়ী ঐতিহ্য। কারণ এই বিন্দু পর্যন্ত বাগদানের আংটি এত সাধারণ ছিল না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন রত্নপাথর সাধারণত ব্যবহৃত হতো। কিন্তু ডিবিআর বিশ্বকে বিশ্বাস করিয়েছিল যে আপনাকে হীরার আংটি দিয়ে প্রস্তাব দিতে হবে। প্রকৃতপক্ষে এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ডিবিআর ওপালের দুর্ভাগ্য আকর্ষণের কুসংস্কারকে দূরে রাখতে সাহায্য করেছিল। কারণ ডিবিআর জড়িত হওয়ার আগে প্রায়শই হীরার চেয়ে ওপালকে প্রাধান্য দেওয়া হতো। আজও প্রায় 1 শতাব্দী পরেও অনেকেই এই ঐতিহ্যের কৌশলগত উৎপত্তি সম্পর্কে অবগত নন। কিন্তু বিপণন প্রচারণার সাফল্যের মূল স্লোগান একটা হীরা চিরকাল স্থায়ী, এর চেয়ে বড় আর কিছুই ধরা পড়েনি, যা তখন থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞাপন স্লোগান হিসেবে স্বীকৃত। এটি কেবল দীর্ঘস্থায়ী এবং প্রতীকী প্রেমের ধারণাকে মার্জিতভাবে ধারণ করেনি, যা কখনো ধ্বংস করা যায় না, বরং এটি সূক্ষ্মভাবে অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিল। হীরা চিরকাল রাখা উচিত এবং কখনো পুনরায় বিক্রি করা উচিত নয়। জনসাধারণকে বোঝানোর মাধ্যমে যে হীরাগুলি যা প্রতিনিধিত্ব করে তার কারণে কখনো পুনরায় বিক্রি করা উচিত নয়,
ডিবিএস সেকেন্ডারি হ্যান্ড রত্নের একটি দ্বিতীয় বাজারকে তাদের একক চ্যানেল বিক্রয়কে দুর্বল করে দেওয়া রোধ করেছিল, যাতে লোকেরা অন্য কারোর কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনবে না। হীরার সাথে সম্পর্কিত সবকিছুর মতো গল্পটি অবশ্যই মিথ্যা ছিল। হীরা চিরকাল স্থায়ী হয় না, এগুলি আঁচড়, খোঁচা এবং এমনকি ধ্বংস করা যেতে পারে। কিন্তু ডিবিএস যখন লক্ষ লক্ষ এবং লক্ষ লক্ষ লাভ করছিল, তখন সত্য কি গুরুত্বপূর্ণ ছিল? 1939 সালে প্রচারণা শুরুর সময় আমেরিকার 10%-এরও কম মহিলা হীরার বাগদানের আংটি পেয়েছিলেন, কিন্তু মাত্র 20 বছরের মধ্যে এই সংখ্যা 80%-এরও বেশি হয়ে যায়। এবং 40 বছরের মধ্যে প্রচারণা শুরুর সময় মার্কিন যুক্তরাষ্ট্রে হীরার বিক্রি প্রতি বছর প্রায় $23 মিলিয়ন থেকে বেড়ে অবিশ্বাস্যভাবে $2.1 মিলিয়ন পৌঁছেছিল, অথবা মুদ্রাস্ফীতির জন্য প্রায় $7 বিলিয়ন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্যের সাথে ডিবিএস বিশ্বের বিভিন্ন দেশে তার বিপণন প্রচারণার পুনরাবৃত্তি করে এবং শীঘ্রই যুক্তরাজ্য এবং জাপানের মতো দেশে হীরার বাগদানের আংটির বিশাল বাজার তৈরি করে। উদাহরণস্বরূপ, জাপানে ভবিষ্যতের কনেদের বাগদানের আংটি গ্রহণের সংখ্যা 1966 সালে 1% থেকে বেড়ে 90-এর দশকের গোড়ার দিকে 90% হয়ে যায়। যদিও হীরা মূলত কার্বনের একটি পিণ্ড, ডিবিএস বিশ্বকে বিশ্বাস করিয়েছিল যে হীরা প্রেমের সমান। কিন্তু ডিবিএস যতক্ষণ প্রেমের ধারণাটি প্রচার করছিল, ততক্ষণ পটভূমিতে কিছু আরও অন্ধকার ঘটনা ঘটে চলেছিল, যা সব কিছুকে সম্পূর্ণরূপে উল্টে দেওয়ার হুমকি দিয়েছিল।